বাংলাদেশে শুধু না, এটা সারা পৃথিবীতে একটা উল্লেখযোগ্য ঘটনা। একজন আহ, সংসদীয় পদ্ধতিতে নির্বাচিত সংসদ সদস্য একাধিক আসনে নির্বাচন করবেন কিন্তু কখনো হারবেন না, হ্যাঁ, এটা খুব একটা হয় না। আপনি দেখেন মাহাথির মোহাম্মদের মতো লোক নির্বাচনে হেরে জয় গেছে। পরাজয় তার হয়েছে, কিন্তু বেগম জিয়ার হয় নাই। এর কারণ হচ্ছে উনি সবসময় ওনার দলের চাইতে বেশি জনপ্রিয় ছিলেন। ব্যক্তি হিসেবে তার জনপ্রিয়তা সবসময় তার দলের যে সামষ্টিক জনপ্রিয়তা তার চাইতে বেশি ছিল। বহু মানুষ তারা হয়তো দল হিসেবে বিএনপিকে সমর্থন করতো না, কিন্তু বেগম জিয়াকে তারা শ্রদ্ধা করতেন এবং তারা তার যে নেতৃত্ব সেই নেতৃত্বের প্রতি এক ধরনের আস্থা কিংবা এক ধরনের সম্মান প্রদর্শন করতেন। আমি তার বিরোধীদেরকেও দেখেছি বহু জায়গাতে তারা যখন প্রকাশ্যে না করলো, আপনি জানেন যে প্রকাশ্যে অনেক কিছু বলা বিভিন্ন সময় নিষেধ ছিল বাংলাদেশে, কিন্তু তারাও বলতেন যে প্রতিপক্ষ হিসেবে বেগম জিয়া অত্যন্ত উদার, গণতান্ত্রিক এবং একজন ভদ্র মানুষ। মানে উনি একজন এমন মানুষ যিনি অশ্রদ্ধা করে কাউকে কিছু বলেন না। প্রতিপক্ষ হিসেবে তিনি খুব উত্তম। এবং আশরাফ কায়সার যেটি বলছিলেন এইমাত্র, একটা জিনিস বিবেচনা করতে হবে যে বিএনপি যখন গঠিত হয় তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আছেন এবং জিয়াউর রহমান যতদিন রাজনীতি করেছেন তিনি যে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন সেটি একটি ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে। তিনি তো স্বেচ্ছায় রাজনীতিতে আসেন নাই, কিন্তু তিনি যতদিন ছিলেন তিনি শাসন ক্ষমতায় ছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এসেছেন যখন বিএনপি ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা চলছে, একাধিক ভাগে বিএনপি বিভক্ত হয়ে গিয়েছে, অনেক সিনিয়র লিডাররা দলের মধ্যে থেকে ষড়যন্ত্র করছেন। সেরকম সময় তাকে ঐক্যের প্রতীক হিসেবে নিয়ে আসা হয়েছিল। তিনি কিন্তু রাজনীতিতে আসতে একদমই আগ্রহী ছিলেন না, কিন্তু তিনি প্রতিকূলতার বিরুদ্ধে রাজনীতি করেছেন, যেটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির সম্পূর্ণ বিপরীত। কেননা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো ক্ষমতা ছিলেন এবং তিনি বিরোধীদের সঙ্গে তার বিরোধিতা করতে হয় না এইভাবে একটা বিরোধী দল হয়ে। কিন্তু বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবন শুরু করেছেন দলের অভ্যন্তরে এক ধরনের বিদ্রোহ, এক ধরনের ষড়যন্ত্র এবং একই সাথে একজন সামরিক শাসন, দোর্দণ্ড প্রতাপশালী সামরিক শাসক, তিনি চাইছেন যে বিএনপি নষ্ট হয়ে যাক। এমনকি তিনি বিএনপির কপি করে প্রায় একই রকম গঠনতন্ত্রে জাতীয় পার্টি তৈরি করেছিলেন। সেরকম অবস্থায় তিনি দলের নেতৃত্ব দিয়েছেন, দলকে ঐক্যবদ্ধ করেছেন, নির্বাচনে যান নাই। এবং তখন সবাই বলেছিল যে নির্বাচনে না গিয়ে এই দল টিকবে কি করে, কিন্তু নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা প্রমাণিত হয়েছে। এর পরবর্তী সময়ে আমি বলবো রাতারাতি সারা দেশে তরুণদের সমর্থন তিনি পেয়েছিলেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল পিছিয়ে ছিল সেসব জায়গাতে রাতারাতি যারা প্রতিবাদী ছিল তারা ছাত্রদলে যোগ দিয়েছিল। সাধারণ ছাত্রছাত্রীরা ঢালাওভাবে ছাত্রদলকে সমর্থন করতে শুরু করেছিল এবং একটা তরুণদের সমর্থন তার পেছনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। সেই তরুণদেরকে আপনি এখন দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সালাউদ্দিন ভাই, তারপরে অ্যানি, এরা দেখবেন এখন আরো আছে। তো এরকম অনেকে আছেন যারা কিন্তু এখন এই বিএনপিতে আছেন। আমানুল্লাহ আমানকে দেখেছেন, এরকম আমাদের রিপন ভাই আছেন, তাই না, আমাদের এই যে আমাদের নাজিমউদ্দিন ভাই আছেন। তো এরা সবাই কিন্তু ওই সময় তরুণ এবং একটা একটা জোয়ার এসে গেল যে না উনি আপোষহীন, এবং সেইখান থেকে ওনার আপোষহীনতা। আর তারপরে আমরা দেখলাম যে যখন নির্বাচন হলো 91 সালে, তখন সবাই বলছিল সমস্ত ডেটা সমস্ত কিছু যে আওয়ামী লীগ সরকার গঠন করবে, কিন্তু তিনি আসলে তার ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়েই বিএনপিকে ক্ষমতায় নিয়ে চলে আসলেন এবং উনি সবগুলি আসনে জিতলেন। এবং দেখা গেল সেই আসনে সাদেক হোসেন খোকা সেই সময় শেখ হাসিনাকে পরাস্ত করলেন ঢাকা আসনে। এই জিনিসগুলি কিন্তু সম্ভব হয়েছিল তার জন্য। এবং পরবর্তীতে সকল প্রতিকূলতায় তিনি কিন্তু একটি বিষয় অবিচল থেকেছেন, তিনি তার নিজের যে নৈতিক অবস্থান সেখান থেকে তিনি সরেন নাই। তাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি যান নাই। তিনি না গিয়ে বরং তিনি বলেছেন তিনি এইখানেই থাকবেন। তিনি একাধিকবার বলেছেন যে বিদেশে তার কোনো কিছু নাই, তার কোথাও যাওয়ার জায়গা নেই, এইটাই তার থাকার জায়গা। এবং আরেকটি বিষয় তিনি একদম শেষ সময় এসে করে দেখিয়েছেন। তিনি যখন লন্ডনে চিকিৎসার জন্য গেলেন তখন তো উনি নিজেও জানেন যে ওনার অসুস্থতার পরিস্থিতি কি। এর আগেও তিনি আইসিইউতে ছিলেন এবং ওরকম একটি শরীর নিয়ে তিনি যখন
লন্ডন গেলেন, তিনি চাইলে কিন্তু লন্ডনে থেকে যেতে পারতেন, বলতে পারতেন যে আমি আর রাজনীতি করছি না, যেহেতু ওইভাবে সরাসরি এখানে তার ছেলের কাছে থাকাটাই কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তিনি তো থাকেন নাই, তিনি ফিরে এসেছেন, এবং ফিরে এসেছেন আমি নিশ্চিতভাবে মনে করি উনি ফিরে এসেছেন তার দলটা যাতে অনুপ্রাণিত থাকে, এবং বাংলাদেশের মানুষ যেন এরকম অনুভব না করে যে বাংলাদেশের কোনো অভিভাবক নাই, একটি বড় দলের কোনো রাজনৈতিক নেতৃত্ব নাই, অথবা এমন কেউ নাই যাকে দলমত নির্বিশেষে অধিকাংশ দলের নেতা নেত্রীরা সম্মান করে। এবং সেই সম্মানের বহিঃপ্রকাশ কিন্তু আমরা তার অসুস্থ হওয়ার পরে দেখেছি। সকলেই কিন্তু তার এই অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হয়েছেন, গিয়েছেন, এমনকি সমালোচিত হয়েছেন তারা যারা তাকে দেখতে যান নাই। এমনকি একটা পর্যায়ে দেখা গেল যে লোকে তার সন্তানের সমালোচনা করতে শুরু করেছেন যে কেন আসে না, কেন আসে না, কেন যে আসে না এটাও লোকে বুঝতে চাইছিল না। এই কারণে যে এই জনপ্রিয়তা আসলে দলমত নির্বিশেষে এমন একটি মাত্রা তিনি পৌঁছেছিলেন যেটি আসলে একজন যে কোনো রাজনীতিবিদের জন্য যেমন একটা লক্ষ্য তেমনি ঈর্ষণীয়। এই ধরনের জনপ্রিয়তা পাওয়া আসলে আমি মনে করি এটা সৌভাগ্যের ব্যাপার। আরেকটি বিষয় তিনি করেছেন যেটি আমার কাছে মনে হয় এটি একটি দৈব ঘটনা। আপনি লক্ষ্য করলে দেখবেন যে তার দলের এবং দেশের যে কোনো ক্রাইসিসে উনি কখনো অনুপস্থিত ছিলেন না। উনি যতদিন সক্ষমভাবে কাজ করেছেন তখনও দেখা গিয়েছে যে তিনি তার সমস্তটা সময় দিচ্ছেন দল এবং দেশের পেছনে। এবং এই অসুস্থতার সময় আপনি লক্ষ্য করলে দেখবেন এই অসুস্থতাকে ঘিরেও কিন্তু একটা বৃহৎ ঐক্য তৈরি হয়েছে। মানে তিনি যেন তার জীবনটা একদম দিয়ে গেলেন। এবং এই কথা তো আমাদের বুঝতে হবে, উনি যখন রাজনীতিতে এসেছিলেন তিনি কিন্তু তখনও তার বাচ্চারা স্কুলে যায়, তারেক রহমান এবং কোকো তখন স্কুলে যান। এরকম একটি বয়সে একজন গৃহবধূ তার স্বামী হারিয়েছেন, তিনি তার একটা জীবন তিনি কিন্তু পেতে পারতেন প্রেসিডেন্টের ওয়াইফ হিসেবে, সামরিক বাহিনীর প্রধানের স্ত্রী হিসেবে তিনি কিন্তু একটা নিশ্চিন্ত জীবন পেতে পারতেন। কিন্তু তিনি তো সেই নিশ্চিন্ত জীবন ত্যাগ করে এগিয়ে এলেন কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে করতে হবে। তিনি কিন্তু এসেছিলেন আসলে বাংলাদেশের মানুষের জন্য, ব্যক্তিগত প্রাপ্তির খুব একটা আকাঙ্ক্ষা আমি তার মধ্যে দেখি। অনেক ধন্যবাদ। দুটো জিনিস, একটা হচ্ছে যে শেখ হাসিনার প্রতিক্রিয়াটা, আপনি শেখ হাসিনার জমানায় কি কি হয়েছে তা আপনি জানেন বিষয়টা, এটা একটা। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার যে অবদান, এটা তুষার বললেন, আপনি কাজ করেছেন, এটা আপনি যেটা বলছেন যে সময়টাতে ঐক্যের দরকার ছিল আরো বেশি, এই সময়টা আমরা তাকে হারালাম। ব্যক্তি খালেদা জিয়া চলে গেছেন, কিন্তু তার আদর্শ রয়ে গেছে, তার চিন্তা চেতনা রয়ে গেছে, তার যে দৃঢ়চেতা, এই যে কোনোদিনই একজন গৃহবধূ আর কতটুকুই বা ভোগ করতে পারতেন, কিন্তু তিনি তো করেছেন, কোনোদিনই আপোষ করেন নাই। এই 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 অবস্থাটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? দেখুন, আমাদের রাজনীতিতে আপনি যেই উপমাগুলো দিচ্ছিলেন, বিশেষণগুলো দিচ্ছিলেন, এগুলো খুবই বিরল। কেননা এই যে সাম্প্রতিক সময়ে যে আমরা জোট হতে দেখছি, বা তরুণদের দলকে যেখানে স্বাধীনতা বিরোধীদের সাথে চলে যেতে দেখছি, কাজে আপনি যে বলছিলেন যে আপসহীন নেত্রীর, এটি কিন্তু জনগণের দেওয়া এবং তারই ভূমিকার কারণে। এবং এটি কিন্তু শুধুমাত্র স্বৈর শাসনের সময় আমরা দেখেছি তা না, তার পরবর্তীতে আপনি যে গত 15 বছরের সম্পূর্ণ প্রতিকূল শাসনের সময়টি বলছিলেন, তখনও কিন্তু উনি আপোষ করছিলেন না। উনি 1/11-এর সময় করেননি, উনি শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে করেননি, করলে উনি ভালোভাবে জীবনযাপন করতে পারতেন। 1/11-এ আমরা 2 নেত্রীকে মাইনাস করার কথা শুনেছিলাম, একজন বিদেশে গেছিলেন, উনি কিন্তু বিদেশে যাননি, উনি দেশের ভেতর থেকেছেন। এবং সেই কথাটি উনি অনেক পরিষ্কার করে বলেছেন। আমার ধারণা বাংলাদেশের নাগরিক যারা বিভিন্ন দেশে নাগরিকত্ব খোঁজে, তাদের জন্য খালেদা জিয়ার এই কথাটা জরুরি যে তার আর কোনো ঠিকানা নেই, উনি এই দেশেই মানুষ, এই দেশেই থাকতে চান। উনি একটি বাংলাদেশপন্থী রাজনীতির জন্ম দিয়েছিলেন। বিপরীতে অন্য যে শক্তিটি আছে, সেই শক্তিটি বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে বটে, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের স্বার্থের জন্য যে রাজনীতি, এখানকার ধর্মীয় অনুভূতিকে বুঝে যে রাজনীতি, এখানকার কালচারকে
পশ্চিমবঙ্গ কিংবা ভারতের কালচারের বিপরীতে স্বাধীন কালচার হিসেবে দাঁড় করানোর যে আকুতি, তার সাথে আমরা তার প্রতিদ্বন্দ্বীর রাজনীতি কিন্তু দেখতে পাই না। বিনিময়ে বা উল্টো দিকে আমরা খালেদা জিয়াকে দেখতে পাই, উনি প্রায়শই কিন্তু ভারত খালেদা জিয়াকে পছন্দ করে না ইন জেনারেল, কেননা উনি ভারতপন্থী রাজনীতির পথে হাঁটেননি। উনি এমনও বলেছেন প্রকাশ্যে এবং বিরোধী দলে থাকতে, এমনকি প্রধানমন্ত্রী থাকতেও তার কথায় বোঝা গেছে যে উনি বাংলাদেশের স্বার্থকে সামনে এগিয়ে আনতে চান। এবং এটি কিন্তু আমাদের আজকের রাজনীতিরও মূল সুর। আজকে যে তরুণরা ভারত বিরোধিতার কথা বলছে, আধিপত্যবাদ বিরোধিতার কথা বলছে, তাদের গন্তব্য কোথায় যাবে আমি জানি না, কিন্তু একজন নাগরিক হিসাবে এটি আমাদের খুব সোচ্চার দাবি। আমরা ভারতের সাথে বিরোধিতা হয়তো চাই না, কিন্তু সম্মানজনক অবস্থান চাই। এবং ভারতেরও হয়তো এই উপলব্ধি হতে হবে যে একটি নতুন বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক করতে হবে। বেগম খালেদা জিয়া কিন্তু 91 সাল থেকে এই কথাগুলো, বা 91 এর আগেও দু একটা জায়গায় হয়তো মানে এক্সাজারেট করা হয়েছিল, আওয়ামী লীগকে হিন্দুয়ানি, উলুধ্বনি এগুলো বলে টোলে, কিন্তু উনি যেই মূল সুরটি ধরতে চেয়েছিলেন সেটি হচ্ছে বাংলাদেশের স্বার্থকে সামনে এগিয়ে রাখা। সেটি নদীর পানি বন্টন হোক, সেটি সীমান্তে হত্যা হোক, সেটি বাংলাদেশের ধর্মবিশ্বাসী মানুষের অনুভূতি হোক, সেই জায়গাটিতে ছিলেন। আমাদের কাছে মনে হয় যে ওনার কাছ থেকে আপনি বলছিলেন যে আমরা এই সময় ঐক্যের অভাব অনুভব করছি। দেখুন, বিএনপি একটি জোটের নেতৃত্ব দিচ্ছে, পাশাপাশি আমরা জামাতে ইসলামী, দক্ষিণপন্থী দল এবং যাদের কেউ কেউ শরিয়া আইন কায়েমের জন্য আপনার জোট করেছে, তাদের সাথে এনসিপিকেও দেখছি। একটি জিনিস খেয়াল করুন, খালেদা জিয়া যতদিন সরকারে ছিলেন, এমনকি বিরোধী দলে, তিনি কিন্তু দক্ষিণপন্থীদের তার দলের আওতায় বা জোটের আওতায় রাখতে পেরেছিলেন। এই যে লোকগুলো নারী শাসনের বিরোধিতা করেন, তারা খালেদা জিয়ার নেতৃত্ব মেনেই কিন্তু তার দলে, তার সরকারে ছিলেন, তার জোটে ছিলেন এবং তার সাথে নির্বাচন করেছেন। এটি একটি অনন্য গুণ। কেননা আমি বলবো যে আমরা যদি একটু ব্যক্তি জীবনের দিকেও তাকাই, উনি ফ্যাশনেবল ছিলেন। তার একটা মানুষ ফ্যাশনেবল হতেই পারে এবং রাজনীতিবিদদের তো হওয়াই উচিত। তার ফ্যাশন নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু তার রাজনীতিতে তার ছোঁয়া আমরা কম দেখেছি। অনেক জায়গায় তার একটা বৈপরীত্য আছে। উনি ঠিক পোশাকি রাজনীতির চেহারাটি উনি ধারণ করেননি, উনি বরং রাজনীতিতে তার নতুন কিছু চরিত্র অ্যাড করেছেন। আমার সাথে তার অনেকবার দেখা হয়েছে, শুধু দুটি ঘটনা আপনাকে বলি। একবার দেখা হয়েছে কৈশোরে, আরেকবার দেখা হয়েছে তারুণ্যের সময়, পরবর্তীতে হয়েছে। এবং কৈশোরে যখন দেখা হয় তখন জিয়াউর রহমানের মৃত্যু হয়েছে। আমরা পত্রিকায় দেখেছি কিশোর যে উনি যে কাউকে বলেছেন তার সাথে দেখা করতে পারেন। তো আমরা তার মইনুল রোডের বাসায় গিয়েছিলাম আমার দু বন্ধুকে নিয়ে। তারেক রহমান আর কোকো সোফায় বসেছিলেন এবং উনি আমাদেরকে মিষ্টি খাইয়েছেন, খুবই আন্তরিকভাবে করেছেন। অত্যন্ত সাদামাটা মানুষ। বাসাটিও আমরা যত সকালে গেছি আর তেমন কোনো অতিথি ছিল না, ফলে আমরা অনেকক্ষণ ড্রয়িং রুমে বসেছি, কথা বলেছি, এরকম হয়েছে। তারুণ্যের সময় আমি যখন 92-তে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আন্দোলন হয় এবং জাহানারা ইমামের নেতৃত্বে হয়। প্রথম গল্পটি তো মিষ্টি খাওয়ানোর, দ্বিতীয় গল্পটি একটু তিতা। তখন উনি সরকার পরিচালনা করছেন এবং জামাত ইসলামের সাথে তার দলের একটা সখ্যতা তৈরি হয়েছে। তো জাহানারা ইমামকে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন আলোচনার জন্য। জাহানারা ইমামের একজন সহকারী হিসেবে আমিও 10 জনের সাথে ওনার প্রধানমন্ত্রীকে দেখা করতে গেছিলাম। তো ওই দিন উনি অনেক অভিযোগ করছিলেন যে ঠিক ইলেকশনের পরপরই কেন এরকম একটা আন্দোলন হলো, এবং জামাত ইসলামী বা গোলাম আজম নিয়ে তার রাজনৈতিক যে বক্তব্য সেটি তিনি দিয়েছিলেন। এবং জাহানারা ইমামকে আমার খুব একটা সন্তুষ্ট মনে হয়নি প্রধানমন্ত্রীর সাথে আলোচনায়, কেননা আমরা চাচ্ছিলাম যে রাষ্ট্র যেন একটি ভূমিকা নেয় 71-এর স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে। ওই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থানের কারণে আমাদেরকে সন্তুষ্ট করেননি, বরঞ্চ আমরা অসন্তুষ্ট হয়ে কিছুটা তিতা সংলাপের পরে আমরা বিদায় নিয়েছিলাম। কিন্তু যেটি আমি বলতে চাইলাম,
উনি যে অবস্থানেই থাকুন না কেন সেই অবস্থানকে সাংঘাতিকভাবে ওন করার যে কালচার আমাদের রাজনীতির দোদুল্যমানতার বিপরীতে, এটি খালেদা জিয়ার ব্যক্তিত্ব থেকে আপনি নিতে পারেন। আরেকটি কথা বলি, এই যে গ্রেস, একজন মানুষের গ্রেসফুল থাকা, এটি এই রাজনীতিতে সাংঘাতিক বিরল। সেটি বেগম খালেদা জিয়া, আপনি 15 বছরের কথা বলছিলেন, এই সময় মইনুল রোডের বাসা যখন ভাঙা হয়, আমি আমার গণমাধ্যমের অনেক বন্ধুকে ওই বাসায় বিভিন্ন উপকরণ নিয়ে যেতে দেখেছি যাতে ছবি তুলতে সাহায্য হয়। সেটি হতে পারে পর্নোগ্রাফি, সেটি হতে পারে আপনার অ্যালকোহল। সেই আমি আমার কোনো বন্ধুকে দেখেছি, বন্ধুই বলা উচিত। তারপরে এই গ্রেসফুল উনি কিন্তু, আপনি যখন 5ই অগাস্টের পরে উনি যখন মুক্ত স্বাধীন পৃথিবীতে কথা বলছেন, উনি কিন্তু শেখ হাসিনার নাম বলেননি। এমনকি তারেক রহমান ফিরে এসে যখন 300 ফিটে বক্তৃতা দিয়েছেন, তিনি কিন্তু ফ্যাসিস্ট আমলের কথা বলেননি। তিনি বরং নতুন বাংলাদেশের কথা বলেছেন, তিনি বরঞ্চ মানুষের নিরাপত্তার কথা বলেছেন। এই পরিবারটিকে আমরা অনেক সময় খাটো করে দেখেছি, কেননা উল্টো দিকের পরিবারটি রাজনৈতিকভাবে পরিশুদ্ধ ইত্যাদি আমরা বলি, তারা হয়তো অনেকটা তাই। কিন্তু এই পরিবারের এই দেশের রাজনীতিতে ভূমিকা, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা এবং গণতন্ত্রকে টিকিয়ে রাখার ব্যাপারে ভূমিকা। দেখুন, উনি জেনারেলের ওয়াইফ, কিন্তু উনি কিন্তু ফাইট করেছেন প্রথমত জেনারেলদের সাথেই। আপনি 1-11তেও করেছেন, এরশাদ আমলে তো করেছেন। তুষার ভাই বলছিলেন দলের ভেতরে আপনি খেয়াল করেন 81 থেকে 82 এই যে আব্দুস সাত্তার থেকে শুরু করে দলের ভেতরে যে গ্রুপিং হয়েছে, খালেদা জিয়ার কোনো অ্যাকসেপ্টেন্স ছিল না বিএনপিতে, এবং তাকে নিয়ে হাস্যরস করা হয়েছে, তাকে নিয়ে রিডিকুল করা হয়েছে যে উনি কী করে বিএনপির রাজনীতি। কারণ জিয়াউর রহমানকে আমরা কখনো দেখিনি তার সহধর্মিণীকে রাজনীতিতে নিয়ে আসতে, উনি যতদিন জীবিত ছিলেন। কাজে উনি ধূমকেতুর মতো বাংলাদেশের রাজনীতিতে এসছেন, 41 বছর একটি দলকে নেতৃত্ব দিয়েছেন, যেই দল বাংলাদেশের গতিধারা নির্ধারণে প্রধানতম নিয়ামক এখন, এবং উনি 3বার দেশ শাসন করেছেন। এই জিনিসগুলো আমাদেরকে দারুণভাবে উজ্জীবিত করে। আপনার কাছে ফিরবো। তো আমার সৌভাগ্য হয়েছে এই 3 জনের সাক্ষাৎকার নেওয়ার। তো আমি 3 জনকেই 3 ভাবে দেখেছি। তো খালেদা জিয়ার সাথে সর্বসম্প্রতি আর কি, যেটা সাম্প্রতিক সাক্ষাৎকার, অর্থাৎ উনি অসুস্থ হয়ে লন্ডন যাওয়ার আগ, লন্ডন ফেরার পরে আমার সাক্ষাৎ হয়েছিল। তো আমি তাকে কোনো বিষয়ে 1 ঘন্টা 10 মিনিট ছিলাম, কিন্তু আমি তার কাছ থেকে কোনো একটা শব্দ বাইর করতে পারিনি যেটাতে তিনি হার্ট হয়েছেন, যে কারণে খালা হাসিনার বিরুদ্ধে কোনো রাগে রেগে যান, একটি শব্দও তিনি বলেননি, যেটা আমি পরবর্তীকালে লিখেছিলাম। যাই হোক, তুষার, অনেক কথা আসলে যেটা বলছিলেন, আশরাফ কায়সার বাড়ির থেকে যেদিন বাইর করে দেওয়া হলো সেদিন তো উল্লাস প্রকাশ করা হয়েছে, কিন্তু সুযোগ তো আসছিল ওনার হাতে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করেননি। অর্থাৎ তিনি কিন্তু এটা প্রতিশোধ নেয়ার বা এইরকম একটা মানে হিংসার রাজনীতিটাকে তিনি বেছে নেননি। তবে এটা আসার কথা, শেখ হাসিনা এখন উপলব্ধি করেছেন যে তার প্রয়োজন ছিল, এবং তিনি রাজনীতির জন্য অনেকটাই অপরিহার্য ছিলেন। বাড়ি যেদিন ভাঙা হয় তার আগেও এবং সেই সময়টা তো আমার মতো কেউ আমরা লিখেছিলাম, প্রতিবাদও করেছিলাম। প্রতিবাদটা করেছিলাম যে আপনি একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে পারেন, কিন্তু আপনি তাকে অপমানিত করতে পারেন না, আপনি তাকে হিউমিলিয়েট করতে পারেন না, আপনি তাকে বাস্তুচ্যুত করতে পারেন না। এবং এই যে শত স্মৃতি বিজড়িত একটি বাড়ি থেকে তাকে যে উচ্ছেদ করা হয়েছিল, সেই উচ্ছেদের পরিণামে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের স্মৃতি বিজড়িত আরেকটি বাড়ি একইভাবে জনগণের এক ধরনের উন্মত্ত রোষের শিকার হয়েছে। এই যে হিংসার রাজনীতি বেগম জিয়া কখনো করেন নাই। কখনোই আমি লক্ষ্য করেছি যে উনি তার প্রতিপক্ষকে আক্রমণের কথা বলা বা প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা, এটা তার মধ্যে ছিল না। এবং তিনি তার নিজের অবস্থা নিয়ে কখনো কমপ্লেইন করেন নাই। তিনি এতটুকু বলতে পারতেন যে জেলখানায় তিনি কি ধরনের পরিবেশে ছিলেন বা কতটুকু তার দুঃখ কষ্ট হয়েছে, তিনি ওই একটা লাইনও বলেন নাই।
আমি চেষ্টা করেছিলাম, পারিনি বের করতে। হ্যাঁ, এবং উনি যে বলেন নাই, এই না বলাটার মধ্যে হচ্ছে ওনার গ্রেস। আমি একটা কথা সবসময় বলি যে নেপোলিয়ন বন্দী ছিলেন, কিন্তু নেপোলিয়ন প্রত্যেক দিন ওই সম্রাটের পোশাকের মতো, সৈনিকের পোশাক যেটা তার ছিল, সম্রাটের পোশাক, সেটা পরতেন। তো কেউ তাকে প্রশ্ন করেছিল যে আপনি প্রত্যেক দিন কি কারণে এটা পড়েন, আপনি তো বন্দী। নেপোলিয়ন বলেছিলেন, আমি বন্দী হইল, আমি ফ্রান্সের সম্রাট। তো এই যে গ্রেসফুল বিষয়টি, এই যে গ্রেস, এইটা আসলে এটা ভেতর থেকে হয়। এটা কিন্তু কোনো রাজনীতি বা কোনো পরিবেশ বা কোনো কিছু তৈরি করে দেয় না। এটা কিন্তু একজন মানুষের নিজস্ব চরিত্র, এবং সেইটা আমার কাছে মনে হয়েছে তার মধ্যে ছিল। তার কাছে যারা রাজনীতি করেছেন তারা তাকে আরো ভালোভাবে দেখতে পেরেছেন, কারণ তারা তার রাজনৈতিক সঙ্গী। আমি তাকে দেখেছি মূলত একজন ছাত্র হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে, এবং কিছু কিছু জায়গাতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছে একইভাবে। আমি একসময় বিতর্ক করতাম ওনার হাত থেকে, একবার স্কুলে থাকতে পুরস্কার নিয়েছি, কিন্তু সেই পুরস্কারটা অন্যভাবে নিয়েছিলাম। তারপরে একটা সামাজিক সংগঠন পুরস্কার দিয়েছিল আমাদেরকে। আমি প্রায় ছোটবেলায় ওই জাসাসে যেতাম, কারণ ওই জাসাসের অফিসটা ছিল হুমায়ুন রোডে, আমাদের স্কুলের একদম পাশে। তো হাঁটতে হাঁটতে ওইখানে যাওয়া যেত, এবং ওইখানে গেলে ফিরোজ সাহেব বই দিতেন। তো বই পেলেই ভালো লাগতো, কারণ তখন কি আছে বইয়ের মধ্যে লেখা সেটা জানতাম না, তো তখন সেগুলো পড়তাম। তো এইভাবে এক ধরনের যাতায়াত ছিল বলে, এবং আমার কিছু আত্মীয় স্বজন জাতীয়তাবাদী দল করেন, সেইভাবে তার সম্পর্কে আমার একটা জানার সুযোগ হয়েছিল। প্রথম তার আমি মুখোমুখি হয়েছি উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে, এবং তার আগে যখন ছাত্র রাজনীতি করি তখন। যখন আমরা 90-এর আন্দোলন করি, আমি লক্ষ্য করেছিলাম যে সকল দলের ছাত্র নেতারা তার কাছে সরাসরি গিয়ে আবদার করতে পারতেন। আমি বলতেই চাই, উনি ইন্তেকাল করেছেন, জাহাঙ্গীর স্যার তার টিঙ্কু। আমি তাকে দেখেছি আন্দোলনের সময় তার ভ্যানিটি ব্যাগের মধ্যে হাত দিয়ে টাকা নিচ্ছে, এইটা বলে যে আমরা আইসক্রিম খাবো। তা আমি একটু অবাক হয়েছিলাম যে জাতীয় ছাত্রলীগের নেতা বিএনপির লিডারের ব্যাগের মধ্যে হাত দিয়ে টাকা নিয়ে বলছে আইসক্রিম খাবো, এবং সেই টাকাটা নিয়ে যাচ্ছে। এই একই কাজ আমি আসলে ভাবি নাই যে এটা করা সম্ভব, কারণ উনি তো আর জাতীয় ছাত্রলীগের নেত্রী না, কিন্তু একটা মায়ের স্নেহে তিনি এটা দিচ্ছেন, এবং সেটা হচ্ছে। আরো আমি লক্ষ্য করেছি যে ওনাকে না ওই সময় ছাত্ররা যেখানে চেয়েছে সেখানে পেয়েছে, কিন্তু একই সময় অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীদের অনেকেই এক ধরনের সুবিধাজনক সময় এসেছেন, সুবিধাজনক সময় চলে গিয়েছেন। ওই ছাত্র ঐক্য হওয়ার পেছনেও তার একটি বিরাট ভূমিকা ছিল, এবং ওই 90-এর অভ্যুত্থানে পেছনে, 90-এর এই স্বৈরাচার উৎখাতের পেছনে উনি যে 86 সালে নির্বাচন করেন নাই, এই না করাটা অনেকখানি শক্তি জুগিয়েছিল, যে শক্তির কারণে সব জায়গা থেকে জাতীয় ছাত্র সমাজ নামে একটা দল ছিল যেটা উনি তৈরি করেছিলেন, সেটা ভেঙে গিয়েছিল আর টিকতেই পারেনি, এবং ছাত্রদের মধ্যে এর সাথে কোনো অবস্থানই আর ছিল না। ফলে রাজনৈতিকভাবে তার সিদ্ধান্তগুলি অনেক পরিপক্ক সিদ্ধান্ত ছিল, যদিও সবাই বলতো উনি অনভিজ্ঞ, উনি রাজনীতির কি বুঝেন এরকম বলতো। কিছু কিছু বিষয়ে তার অবস্থান খুবই পরিষ্কার ছিল। আশরাফ কাছে শুরুতে একটা কথা বলেছিলেন যে এর আগের সরকার বাল্য বিবাহের বয়স কমিয়ে দেওয়ার চেষ্টা করছিল, 16 বছরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ডেটা ড্রিভেন এক ধরনের রাজনীতি আছে, মানে পৃথিবীর কাছে ভালো হওয়ার জন্য আপনি কিছু ডেটা ম্যানিপুলেট করবেন। কিরকম? যেমন নারীদেরকে অনেক চাকরি দিতে হবে, সেই জন্য এসএসসি পাশ করলেও নারীরা প্রাইমারি স্কুলের টিচার হতে পারবে, কিন্তু গ্রাজুয়েট না হলে ছেলেরা পাবে না। এরকম কিছু আইন কানুন বাংলাদেশে হয়েছে। ঠিক একইভাবে বাল্য বিবাহ কমিয়ে আনতে হবে। তাহলে এটা কিভাবে কমানো যাবে? 18 বছরে বাল্য বিবাহ থাকলে 18 বছরের নিচে বাল্য বিবাহ কমে না, 16 বছর বানিয়ে দিলেই তো বাল্য বিবাহ অটোমেটিক কমে গেল, কারণ 16 বছরে বিয়ে জায়েজ, তাহলে বালিকারা বিবাহ করে নাই। এই ধরনের ডেটা ড্রিভেন রাজনীতি থেকে তিনি দূরে ছিলেন। তিনি চেষ্টা করতেন যে, আমি দূর থেকে যেটা দেখেছি, তিনি চেষ্টা করতেন সলিড অ্যাচিভমেন্টের পিছনে, কাগজে কলমের অ্যাচিভমেন্ট তার খুব একটা প্রিয় দেখি নাই। আর বিতর্কের জন্য আমি তার কাছে গিয়েছিলাম, এই গল্পটা আমি অনেকবার বলি। আমি ভেবেছিলাম উনি দিবেন না, একটা দরখাস্ত করা দরকার, দিলাম,
কারণ উনি তো তখন প্রধানমন্ত্রী। কিন্তু উনি জানতেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় দলের তার্কিক দুইজনের কেউই তার ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, কিন্তু তিনি টাকাটা দিয়েছিলেন। এবং দেওয়ার পরে সালাউদ্দিন ভাই আমাকে বলেছিলেন যে উনি তো দেশের প্রধানমন্ত্রী, তোমরা তার দলের কাছে অ্যাপ্লাই করো নাই, দলের কাছে করলে পাইতা না, কিন্তু দেশের কাছে চেয়েছো এবং দেশের সেরা দল তোমরা যাচ্ছ, তুমি তো উনি তো দিবেন, এটা তো ওনার দায়িত্ব। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এবং তার সাথে দেখা করাতে নিয়ে গিয়েছিলেন আমাকে নাজমুল হুদা সাহেব, তখন নাজমুল হুদা সাহেব মন্ত্রী। উনি বলেছিলেন ওদেরকে আনছেন কেন? আমি ভেবেছিলাম যে উনি দিবেন না দেখে বলছেন আনছেন কেন। আসলে আমি যেটা বুঝলাম উনি তো দিবেনই, তাহলে অযথা কেন আমাদেরকে ওনার সাথে দেখা করাতে নিয়ে গেছে, এইটা নিয়ে তিনি বলছিলেন। এবং আমি তাকে দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম। উনি সবার মাঝখানে বসেছিলেন এবং আমি দেখলাম যে আস্তে কথা বলেন এবং খুবই ধীর স্থির। আশেপাশে লোকজন হইচই করছে, এইটা বলছে ওইটা বলছে, কিন্তু উনি প্রত্যেকের কথা শুনছেন এবং খুব ঠান্ডা একজন মানুষ আমার কাছে মনে হয়েছে। এবং এরপরে যখন আমরা জিতে ফেরত এসেছি, তারপর আবার দেখা করতে গিয়েছিলাম, উনি খুশি হয়েছিলেন, কিন্তু পুরস্কারটা আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। আমাদেরকে কাপ দেয় নাই, বই দিয়েছিল। তো সবাই বললো যে বইটা দিয়ে একটা ছবি তুলেন, পত্রিকার ছবি যাবে, এটা খুব পাবলিসিটি হবে। আমি বললাম এই বই তো ওনাকে দিলে এটা তো ওনার কাছে থাকবে না, এটা কেউ নিয়ে নেবে। কিন্তু আমি লক্ষ্য করলাম যে উনি কিছুই জানতে চান না। উনি শুধু জানতে চেয়েছিলেন যে এই উপমহাদেশের যে দলগুলি সেখানে গিয়েছিল কিনা এবং গেলে আমরা তাদেরকে হারিয়েছি কিনা। তা আমি তাকে বলতে পেরেছিলাম যে যাওয়ার সময় বলে গেছিলাম হারাবো, এসে বলেছিলাম যে সবাই হেরেছে। তো তখন উনি বললো যে ঠিক আছে, এটা চেয়েছিলাম, ব্যাস এতটুকুই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্বল্পভাষী, কিন্তু ওনার একটা লক্ষ্য সেট করা ছিল। এবং এইবারও রাজনীতিতে আমি যেটা লক্ষ্য করেছি, ওনার লক্ষ্যটা নির্দিষ্ট করা ছিল। ওনার লক্ষ্য ছিল গণতন্ত্র। উনি গণতন্ত্র ছাড়া অন্য অনেক বিষয় হয়তো উনি ছোটখাটো রাজনৈতিক মীমাংসা করেছেন, কিন্তু গণতন্ত্রের প্রশ্ন উনি সম্পূর্ণ আপোষহীন ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। অনেক ধন্যবাদ। দর্শক, সময় হলো বিরতি নেয়ার, আমরা ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফিরে এলাম ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, আশরাফ কায়সার। তিনি তো গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সেই গণতন্ত্রের যাত্রাপথে আমরা কি সামনের দিনগুলো কেমন দেখছি? দেখুন, গণতন্ত্রের যাত্রা ঠিক কনক্লুসিভ কিন্তু না। গণতন্ত্রের যাত্রা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং বাংলাদেশের 54 বছরে যদি আপনি দেখেন, গণতন্ত্র প্রেমী মানুষ এবং মানুষ বলার চেয়ে রাজনীতিবিদ বলা ভালো, আমাদের হাতে গোনা। আমরা দেখেছি রাজনীতিবিদ বললে আপনার চোখে যে অবয়বটা আসে বা মনে, সেটা হচ্ছে একটা চতুর লোক, যিনি কথা রাখেন না, যিনি আপনার সামনে একটা কথা বলছেন, পেছনে আরেকটা কথা বলছেন, এবং যিনি অভিযাত্রাটি তার স্বার্থের জন্য দেখেন, দেশের জন্য না, মানুষের জন্য না। মোটা দাগে রাজনীতির চেহারাটা এরকম। এবং খালেদা জিয়াকে আমরা দেখেছি, উনি এই অভিযাত্রাটাকে একটা ক্লাসিক্যাল গণতান্ত্রিক চর্চার মডেল হিসেবে, আপনি তার রাজনীতি অপছন্দ করতেও পারেন, আপনি তার ডানপন্থী অবস্থান নিয়ে সমালোচনা করতে পারেন, এমনকি স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে মন্ত্রিসভায় স্থান দেওয়া, এটি আমরা তুমুলভাবে তখনও সমালোচনা করেছি, এখনও করি। কিন্তু ডেমোক্রেটিক প্রসেস, যে আপনাকে ইলেকশন করে পাওয়ারে যেতে হবে এবং আপনার 5 বছর পূর্ণ করতে হবে, পরবর্তীতে আপনি আবার ইলেকশন করে হয় আসবেন অথবা আসবেন না, এই জায়গাটিতে বাংলাদেশ কিন্তু সবসময় হোঁচট খেয়েছে। আমরা হয়তো পাকিস্তানের মতো অত খারাপ অবস্থায় যাইনি, কিন্তু আমাদের রেকর্ড অত ভালো না। আজকে যখন আমরা কথা বলছি, আমাদের ডেমোক্রেটিক রূপান্তর, গণতন্ত্রের রূপান্তর কিন্তু একটা প্রশ্নের মুখে আছে, চ্যালেঞ্জের মুখে আছে। যদিও আমরা আশা করছি 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি হবে, অনেক অনিশ্চয়তা রয়েছে। 2-1টি হত্যাকাণ্ড হলেই কিন্তু আমরা আবার শঙ্কিত হয়ে যাই যে এর পেছনে নির্বাচন বিরোধী শক্তি আছে কিনা। এই প্রথম বাংলাদেশে নির্বাচন বিরোধী একটি বড় গ্রুপ দাঁড়িয়েছে, এবং তাদের মধ্যে ইন্ডিভিজুয়ালস আছে, তাদের মধ্যে কিছু প্রতিষ্ঠান আছে, এবং আমার ধারণা এই অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তিবর্গ আছে।
এবং তারা নির্বাচনটি চায় না, কেননা নির্বাচনটি হলে রাজনীতিবিদরা ক্ষমতা পেয়ে যাবেন, এই পরিষ্কার অবস্থানটি তারা দেখতে চান না। তারা পানি যত ঘোলা থাকে তাদের শাসন করতে সুবিধা হয়, মব সন্ত্রাস করতে সুবিধা হয়, আপনার গুটি কয়ের শাসন চালাতে সুবিধা হয়। বেগম খালেদা জিয়াকে আমরা তার 41 বছরের পার্টি চালানোর ইতিহাসে বা 3 বারের প্রধানমন্ত্রী কিংবা বাকি সময় অপোজিশন বিরোধী দলীয় নেত্রী হিসাবে কখনোই চোরাগলিতে হাঁটতে দেখলাম না, কখনো শর্টকাট খুঁজতে দেখলাম না, কখনো মনে হলো না যে পিছ থেকে ছুরি মারার যে রাজনীতি বাংলাদেশে আছে সেটির উনি কোনোভাবে সমর্থন করেছেন। এমনকি তার দল কিন্তু দুইবার আপনার চরম ভাঙনের মুখে পড়েছে। বিশেষ করে 111 আপনাকে বলতেই হবে, 111-এর পেছনে যে সমস্ত শক্তি ছিল তারা বেগম খালেদা জিয়ার সাথেই সংলাপ করতে গেছিলেন, কি করে তারা এক্সিট নেবেন, কি করে নির্বাচন হবে, কেননা তাদের জেনারেলদের সাথে বেগম খালেদা জিয়ার হয়তো ক্যান্টনমেন্টে অবস্থান বা জেনারেলের ওয়াইফের হিসাবে এক ধরনের নৈকট্য অনুভব করেন, যদিও ওই লোকগুলোকে উনি পদবি দিয়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে রেখেছিলেন, যেটি আমরা অনেক সময় সমালোচনা করি যে সিনিয়রদের ডিঙিয়ে এটি করা ঠিক হয়েছে কিনা। তার আরেকটি যদি আমরা একটু নেতিবাচক জায়গায় দেখি, দেখুন জিয়াউর রহমানের সময় কিন্তু তার পরিবার আপনার আমরা জানতাম না তার আত্মীয় স্বজন কে কোথায় রয়েছে। বেগম খালেদা জিয়ার শাসনে গিয়ে আমরা দেখতে পেলাম ওনার পরিবার, ভাই কিংবা তার বোন, মন্ত্রী সবাই চলে আসলেন। এই জায়গাগুলো পরবর্তীতে আমার ধারণা তার শাসনের যে দুর্নীতিহীন, অনিয়মহীন চরিত্রটি আমরা দেখতে চেয়েছিলাম সেই জায়গাটিতে কিন্তু অনেকটা ছেদ পড়েছে। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে বলি যে 1/11 সময় যখন তার সরকারের তার দল ভাঙনের মুখে পড়ে, মান্নান ভূঁইয়ার মতো, সাইফুর রহমানের মতো, মেজর হাফিজের মতো লোকরা ডিজিএফআই কিংবা সামরিক গোয়েন্দাদের কথায় চলতে শুরু করেন, তখন কিন্তু উনি ঠিক নিশানা ঠিক রেখেছেন, কিবলা ঠিক রেখেছেন, দলকে ধরে রেখেছেন। 2018 নির্বাচনেও কিন্তু আমরা দলের যে ভরাডুবি হতে দেখলাম, মানে মাত্র 6টি আসনে বিএনপি আসন পেল, অবশ্যই এগুলো জনমতের কোনো প্রতিফলন না। ওই সময়ও কিন্তু উনি যদি আলোচনার সঙ্গে সহযোগিতা করতেন, হয়তো দেখুন বিএনপি, আওয়ামী লীগের মতো দলগুলো কিন্তু নির্বাচন কেন্দ্রিক দল, নির্বাচনে অংশ না নিলে দল ভেঙে যায়, নির্বাচনে অংশ না নিলে দলের লোকরা অন্য দলে চলে যায়। উনি বারবার এরশাদ আমলে, শেখ হাসিনার আমলে, 111-এর সময়, এমনকি আমি শুনেছি যে 2008 সালেও উনি ঠিক নির্বাচনের জন্য প্রস্তুত ছিলেন না, এবং নির্বাচন করার মতো যে পরিস্থিতি উনি উপলব্ধি করতে পেরেছিলেন এটি তার অনুকূলে না, অথবা লেভেল প্লেইং ফিল্ড হয়নি। কিন্তু তারপরও ডেমোক্রেসির স্বার্থে, যাতে করে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা থেকে চলে যায় এবং নির্বাচিত একটি শক্তি সেটি যদি তার প্রতিপক্ষ হয়, তখন কিন্তু উনি নির্বাচনটিকে সমর্থন করেছেন। আমাদের দেশে অন্য যারা রাজনীতি করেন এবং আগামীতে তরুণ নেতৃত্ব যারা আসতে চান, তার কাছ থেকে গণতন্ত্রের এই মানে একান্ন চিন্তা এবং গণতন্ত্রের প্রতি এই নিষ্ঠা, এটি কিন্তু গুরুত্বের সাথে দেখতে হবে। অনেক ধন্যবাদ তুষার। ওই যেটা এই গণতন্ত্রের নিয়েই আলোচনা হচ্ছে, যে গণতন্ত্রের লড়াইয়ে বেগম জিয়া কেমন ছিলেন? প্রথমত তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন নাই। ভোট তিনি পছন্দ করতেন আমার কাছে মনে হয়েছে, যে কারণে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হলো তিনি কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যই ওই ইলেকশনটা করেছিলেন। অনেক সমালোচনা হয়েছে, কিন্তু এই কথা তো ঠিক যে তিনি তো চাইলে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে শেখ হাসিনার মতো থেকে যেতে পারতেন 3-4-5 বছর, কিন্তু সেটা না করে তিনি সাথে সাথে পদত্যাগ করে মানুষের ইচ্ছার প্রতি তিনি কিন্তু সম্মান জানিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার চালু করলেন, এবং সেই নির্বাচনে তার দল পরাস্ত হলো, কিন্তু তিনি কিন্তু এই কাজটি করেছেন। এরপরও আমি লক্ষ্য করেছি যে তিনি এই কোনোভাবেই আপোষের ভোটে যান নাই, অর্থাৎ হিসাব কিতাব করে আগে ঠিক করা হবে কে কয়টা সিট পাবে, এই নির্বাচনে তিনি রাজি হন নাই। এটা রাজি না হওয়ার একটা বড় কারণ হচ্ছে তার আত্মবিশ্বাস, যে পলিটিশিয়ান সকল আসনে যেতে, সেটা আসলে নির্বাচনকে ভয় পায় না, এবং বাংলাদেশের যে কোনো আসনে
তার দলও বলতো এবং আমরাও এটা বিশ্বাস করি, যে কোনো আসনে তাকে দাঁড় করিয়ে দিলে তিনি জিতে আসার সক্ষমতা রাখতেন। এইরকম জনপ্রিয় নেতা কিন্তু আসলে কোনো দলে আর ছিল না যে কোনো আসনে বিজয়ী হওয়ার মতো। এবারও তো 3টে আসনে থাকে। এবারও তিনি 3টি আসনে ছিলেন এবং তিনি সেই আসনে সবাই জানতো যে এই 3টা আসন তার হবে। লোকে এখনই আলোচনা করছিল যে উনি কোন 2টা আসন ছেড়ে দিবেন এবং সেই আসনে কে নির্বাচিত হবে। এটা কিন্তু ওই অবস্থাতেই ছিল এবং সবাই এটাই আলোচনা করছিল যে 3টা আসন তো শুরুতেই পেয়ে গেল। তো এই যে আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাস তার মধ্যে বরাবর ছিল। আরেকটি বিষয় হচ্ছে উনি সবসময় মানুষের উপর বিশ্বাস করেছেন। একজন পলিটিশিয়ান কার উপর আস্থা রাখবেন? একজন পলিটিশিয়ান আস্থা রাখবেন জনগণের উপরে, তার ভোটারের উপরে, যারা তাকে সমর্থন করে তার উপরে। এবং সেই আস্থার যে প্রতিদান, সেটা জনগণ তাকে দিয়েছে সম্মানের ভেতর দিয়ে এবং ভোট দেওয়ার মাধ্যমে। কিন্তু তিনিও জনগণকে সেইভাবে আস্থা রেখেছেন যাতে করে মানুষ তাকে ভালোবাসে। আপনি একটা জিনিস দেখেছি, বিএনপি যখন তৈরি হয়েছিল প্রচুর সামরিক বেসামরিক আমলা ছিল এই দলে, বহু সামরিক অফিসার ছিলেন, বহু বড় আমলা ছিলেন যারা বিএনপির নীতি নির্ধারণ করতেন। কিন্তু তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি ধীরে 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 জনমানুষের দলে পরিণত হয়েছে। এমন নয় যে বিএনপিতে এখনো বড় বড় এরকম অফিসাররা নাই, কিন্তু দলের উপরে যে নিরঙ্কুশ একটি কন্ট্রোল ছিল, এই ধরনের যারা উচ্চ পদস্থ বা এলিট বলতে পারেন সমাজে, সেই জায়গা থেকে বিএনপিকে একটি জনমানুষের দলে পরিণত করার পেছনে তার জনপ্রিয়তা এবং তার কাজ একটা বড় ভূমিকা রেখেছে। আর উনি ওই অর্থে জ্বালাময়ী বক্তৃতা কখনো দিতেন না। উনি ওই অর্থে যে খুব একেবারে ঠিকঠাক করে নিয়ে গিয়েছেন সেরকম বক্তৃতাও দিতেন না। কিন্তু তার বক্তৃতার মধ্যে একটা সরলতা ছিল এবং তার বক্তৃতার মধ্যে একটা সাবমিশন ছিল সবসময়। এবং আমি সবসময় লক্ষ্য করেছি যে তিনি যতটুকু বলা দরকার তার চাইতে বেশি কথা উনি কখনোই বলতেন না। রাজনীতিবিদ হিসেবে আমার কাছে মনে হয় যে এটাও একটা শিক্ষার বিষয় তার কাছে আছে। গণতন্ত্র সুসংহত হয় কিভাবে? প্রথমত পলিটিশিয়ান এবং জনগণের মধ্যে সম্পর্কের মাধ্যমে, দ্বিতীয়ত একটি দলের গণতান্ত্রিক আচরণের মাধ্যমে, তৃতীয়ত নেতা নেত্রীর কাছ থেকে জনগণের প্রতি যে আস্থা এবং বিশ্বাস সেটা এক্সপ্রেস করার মাধ্যমে। এই 3টি কাজ তিনি খুবই চমৎকারভাবে করেছেন এবং একেবারে দিনের শেষ দিন পর্যন্ত তিনি বাংলাদেশেই থাকার কথা চেষ্টা করেছেন। আমি এই কথাটা আজকে আরো একটি জায়গায় বলেছি যে আমরা তো মুখে মুখে গান গাই, প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ, আমরা মুখে মুখে বলি এই দেশেই জন্মি এই দেশেই মরি, আমরা বলি এই দেশের মাটি ছেড়ে কোথাও যাব না, কিন্তু উনি মুখে কম বলেছেন। কিন্তু আপনি দেখেন ওনার বাংলাদেশ কিন্তু ওনার প্রথম এবং শেষ বাংলাদেশই হয়েছে। উনি এই দেশে মৃত্যুবরণ করেছেন। উনি থাকতে পারতেন লন্ডনে, চিকিৎসা নিতে পারতেন এবং তিনি প্রকৃত অর্থেই এই দেশের জন্মে এই দেশেতেই মরেছেন। এবং তিনি এই কথাটা বলেছেন যে উনি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যাবেন না। এই যে উনি ওনার জীবনের শেষ দিনে এই কথাটি পালন করে যে উনি এই নশ্বর পৃথিবী ত্যাগ করেছেন, আমি মনে করি যে এইখান থেকে একটি বিরাট শিক্ষা আমাদের রাজনীতিবিদদের নেওয়া উচিত। কথা কম দেন কিন্তু কথাটা রাখেন। অনেক অনেক কথা দিয়ে কোনো কথা না রাখার চাইতে 3টা কথা দিয়ে 3টা কথা রাখলেই ভালো। উনি কিন্তু সেটা করেছেন এবং আমার কাছে মনে হয়েছে যে এই কমিটমেন্ট, এই এই সংগ্রাম, ত্যাগ স্বীকার করা, নিজের উপরে এত নির্যাতন নিয়ে দলকে ধরে রাখা এবং এক অর্থে উনি সন্তানদের নিরাপত্তার বিনিময়ে নিজেই কষ্টটি নিয়েছেন এবং একটি সন্তানের মৃত্যু তাকে দেখতে হয়েছে। মায়ের জন্য এর চেয়ে কষ্টের আর কি থাকতে পারে? সবকিছু মিলে আমি বলবো যে একজন মানুষের জীবদ্দশায় তার রাজনৈতিক শত্রুরা থাকে, কিন্তু আজকে থেকে 10, 20, 50 বছর পরে যখন তার জীবন নিয়ে আলোচনা করা হবে, নিশ্চিতভাবে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন হিসেবে ইতিহাসে অমর হবেন। অনেক ধন্যবাদ। শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে, ইতিহাস তাকে কিভাবে মূল্যায়ন করবে? প্রথমত ইতিহাস তাকে একজন সৎ রাজনীতিবিদ হিসেবে মূল্যায়ন করবে। আপনি জানেন যে রাজনীতিতে ক্রেডিবিলিটি, ট্রাস্ট ফ্যাক্টর খুব লো।
দক্ষিণ এশিয়াতে তো বটেই, ওই দিক থেকে মূল্যায়ন করবে। আরেকটি হচ্ছে যে একজন সাধারণ মানুষের মানে জাতীয় নেতা হয়ে যাওয়ার গল্প হিসাবে তার 41 বছরকে দেখবে। তৃতীয় হচ্ছে বাংলাদেশের সমাজ এবং অর্থনৈতিক অবকাঠামোর উন্নতি ঘটানোর ক্ষেত্রে তার অবদানকে স্বীকার করবে। দেখুন, বিএনপি আমার কাছে একটা নতুন বিএনপি, কেননা তার প্রতিপক্ষরা বিএনপিকে আক্রমণ করে ক্যান্টনমেন্টে জন্ম, ক্ষমতায় থেকে জন্ম, তারা জিয়াউর রহমানকে রেফার করতে চান। সেটি তো 5 বছরের গল্প। তারপরের 40 বছরের গল্পটি তো একেবারেই মাঠের গল্প। এবং বাংলাদেশে আওয়ামী লীগের বিপরীতে দাঁড়িয়ে একজন নেতার উঠে আসা, সেটি জিয়াউর রহমান, একটি দলের উঠে আসা বিএনপি, এবং 3বার সরকার গঠন করা এবং যে কোনো সময়ে সরকার গঠনের ক্ষমতা রাখা, এটি বুঝতে হবে যে মানুষের রাজনীতির আশা আকাঙ্ক্ষাটি কি। সেটি যে এই বেগম খালেদা জিয়া ধারণ করতে পেরেছেন এবং তার দল, আপনি খেয়াল করে দেখবেন, আমি কিন্তু তার সময়ে তার সহকর্মীদেরকে এমন কোনো রোলে দেখি নাই যেটি মনে হয়েছে তাকে সবসময় সাপোর্ট করেছেন। বরং তারা হয়তো কেউ কেউ আপনার শর্টকাট খুঁজেছেন, কখনো চেয়েছেন দল ভাঙতে, কখনো চেয়েছেন আনুকূল্য পেয়ে নির্বাচন করে ফেলতে। কিন্তু এই দৃঢ়তা, এই একাগ্রতা, এটি দলকে তো উজ্জীবিত করেছে বটেই। আমার ধারণা আমাদের জাতি গঠনেও এরকম একজন ব্যক্তিত্বের উপস্থিতি, আমরা মানে ইংরেজিতে প্রায় বলে যে আমরা তার সময়ে বেঁচে ছিলাম। আমরাও হয়তো খালেদা জিয়ার সময় একজন রাজনীতিবিদের সময়ে বেঁচে ছিলাম, যাকে আপনি শ্রদ্ধা করতে পারেন, যার উপরে ভরসা রাখতে পারেন এবং যার মতো করে আপনি আপনার জীবন গঠন করার চেষ্টা করতে পারেন। ইতিহাসে উনি বাংলাদেশের দারুণ এক রাজনীতিবিদ হিসাবে বিবেচিত হবেন এবং বাংলাদেশের জাতিসত্তাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তার ভূমিকার জন্য আলোচিত হবেন।